মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনও এখন নীরব নয়। অতএব আমাদের বাংলাদেশকে পুনরুদ্ধারের এই আন্দোলন চলমান, বাংলাদেশকে পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে বিশ্বব্যাপী, বিশ্ব মানবতার যে স্থান থেকে আমরা আপনাদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই যে বিশ্ব এখন নীরব নয়। আজকে আপনারা 16 মাস ধরে ক্ষমতাচ্যুত, আপনি সহ বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ লেভেলের বহু নেতাকর্মী তাদের জীবন বাঁচানোর জন্য প্রবাসে বা অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন। অনেকের মধ্যে নয়, কিছুর মধ্যে আপনি একজন যিনি নিয়ত সামনে এসে কথা বলছেন। বাংলাদেশ আওয়ামী লীগ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এটা প্রতিহত করার বা না করার তৃণমূলের জন্য আপনার কাছ থেকে সুস্পষ্ট উত্তর তারা চায়। আপনারা কিভাবে দেশকে পুনরুদ্ধার করবেন, সুস্পষ্ট কোনো ইঙ্গিত যদি তৃণমূলের জন্য দিতেন। ইতিমধ্যেই জাতিসংঘ স্পষ্ট করেছে যে বাংলাদেশের নির্বাচনে কোনো পর্যবেক্ষক তারা পাঠাবেন। এই বার্তার মাধ্যমে জাতিসংঘ বাংলাদেশে কেমন নির্বাচন চায় সেটি একটা নিদর্শন তারা দেখিয়েছেন। বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না, এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যার সুস্পষ্ট নির্দেশনা, আওয়ামী লীগের কেউ ভোট কেন্দ্রে যাবে না এবং আওয়ামী লীগ মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আহ্বান জানান। আমরা আমাদের কার্যক্রম এই জায়গায় সীমাবদ্ধ রাখছি। হাত ধরে আমরা এই পরাজিত শক্তিকে বিদায় করব। অনেক হয়েছে। আমরা এই 54 বছর যাবত আমাদের ভূমিতে যদি বাংলাদেশকে কেউ অস্বীকার করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেউ অস্বীকার করে, বাংলাদেশের বঙ্গবন্ধুকে কেউ অস্বীকার করলে, জয় বাংলাকে না একসেপ্ট না করলে, তাদের বাংলাদেশে আসলে কোনো রাইট থাকার কথা না। 5 অগস্টের পরে জাতিসংঘের আপনার মানবাধিকার কমিশনের মহাসচিব ভলকার টুর্ক একেবারে বিবিসি কে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে আমি সেনা প্রধানকে ওয়ার্নিং করেছি যদি সরকারের পক্ষে দাঁড়াই তাহলে বাংলাদেশ থেকে, জাতিসংঘ থেকে বাংলাদেশের সৈন্য উজ্জ করা হবে। এই কথা বলার পরে আমার মনে হয় যে আমরা আবেগের জায়গা থেকে যে অভিযোগগুলা করছি এটার যৌক্তিকতা খুব বেশি আছে। আমাদের একটা প্রবলেম হয়ে গেছে কি, আমরা চিড়ে কান নিয়েছে এটা কেউ একটা বললে তার পেছনে দৌড়াই, আমরা কানে হাত দিয়ে দেখি না যে কানটা আছে কিনা। আবার একই সাথে এটা অস্বীকার করার জায়গা নেই যে আওয়ামী লীগের 15.5 বছরে, বিশেষ করে আমি বলবো 2014 সালের নির্বাচনের পর থেকে ব্যাপক সংখ্যক সুবিধাবাদী মানুষ বা অন্য রাজনৈতিক দল, বিশেষ করে জামাত শিবিরের লোকজন আমাদের মধ্যে ঢুকেছিল, এবং এটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বারবার কিন্তু সতর্ক করছিলেন। আর সৈয়দ আশরাফ তো আওয়ামী লীগের বর্ধিত সভায় সুস্পষ্টভাবে অনেক আগেই বলে দিয়েছিলেন যে আমাদের চ্যালেঞ্জ কিন্তু বিএনপি নয়, চ্যালেঞ্জ হচ্ছে ধর্মীয় উগ্রবাদ। তো এখন নেত্রী বারবার হুঁশিয়ার করেছিলেন যে গ্রুপ ভারী করার জন্য অন্য দলের কাউকে দলে আনা যাবে, এটা বারবার তিনি বলেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি, বঙ্গবন্ধু কন্যা যাদের উপরে আস্থা এবং বিশ্বাস রেখেছেন তারাই তার আস্থা এবং বিশ্বাস নষ্ট করেছে নিজেদের দল ভারী করার জন্য। যে দলে আসতে চেয়েছে তার বাজ বিচার না করে, সে ভালো কি খারাপ কোনো চিন্তা না করে তাকে আমরা দলে ঢুকেছি, যার চরম খেসারত আজকে বঙ্গবন্ধু কন্যাকে নয়, আজকে শুধু আওয়ামী লীগকে নয়, গোটা বাংলাদেশকে দিতে হচ্ছে। বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে সবাই নয়, শেলাবার ঠিক বলেছেন যে এক শ্রেণীর তথাকথিত সেলফ ডিক্লেয়ার্ড বুদ্ধিজীবীরা শেখ হাসিনাকে সমালোচনা করে মজা পায়। কিন্তু আজকে সাধারণ শেখ হাসিনা কাজ করেছেন বলেই আমি বললাম না গ্রামে যান, আমি 50% 70% বলবো না, বাংলাদেশের এককভাবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যদি কোনো নেতার প্রতি শ্রদ্ধায় নত হয়, সে নেতার নাম শেখ হাসিনা, সেই দলের নাম শেখ হাসিনা। এটা বাস্তবতা, এটা কঠোর বাস্তবতা। সুতরাং আমি শেষ করছি যে আপনি ধরুন, যেমন আমি একটু উদাহরণ দিই, ডেইলি স্টারের সম্পাদক জনাব মাহফুজ আলম ভাই, তিনি গত সেপ্টেম্বরের 24 তারিখে অট্টহাসি দিয়ে বললেন যে স্বাধীনতার পরে এই প্রথম একটা সরকার রাষ্ট্র যারা মিডিয়া বান্ধব। সেই তিনি গত কদিন আগে বলছেন যে মত প্রকাশ বহুত পরের কথা, এখন বেঁচে থাকাটা দায়,
তবু তিনি একবারও লজ্জাবশত শেখ হাসিনার আমলে যে ভালো ছিল সেটা বলার সৎসাহস তার মধ্যে নাই। নুরুল কবির সাহেব একজন সিনিয়র সাংবাদিক, তিনি বলেছেন, আমি আমার জীবনে এত মন্ত্রী মিনিস্টারকে কখনো ফোন করিনি, আমার নিজের জন্য নয়, বাংলাদেশের বৃহৎ দুটি পত্রিকার সংবাদ কর্মীদের বাঁচানোর জন্য আমি কোনো জায়গা থেকে কোনো সহায়তা পাইনি, আমি এত অসহায় জীবনে হইনি। এইটাই আজকে বাংলাদেশ। তবু তাদের কণ্ঠ থেকে আপনি একবারের জন্য বঙ্গবন্ধু কন্যার আমলের সংবাদপত্রের ফ্রিডম যেটা এনজয় করেছিলেন সেটার কথা স্বীকার করবেন না। এটা শেখ হাসিনার ব্যর্থতা নয়, এটা তাদের দীনতা। এই দীনতায় তারা যদি মনে করে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে, তারা ভুল। তারা যে কি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা যত তাড়াতাড়ি বুঝবে, যত তাড়াতাড়ি তারা সংশোধন করবে, তত তাড়াতাড়ি দেশের মঙ্গল, তাদের মঙ্গল, আমাদের সবার মঙ্গল। ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন শেখ হাসিনা কি, আমি বিশ্ব খেলোয়াড়, আমি বাংলাদেশকে ইউরোপে বাংলাদেশে নিয়ে আসবো, আমেরিকাকে বাংলাদেশে নিয়ে গেছে, বন্দর দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, সেন্ট মার্টিন। কিন্তু শেখ হাসিনার বিকল্প কেউ এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। আওয়ামী লীগের বিকল্প রাজনৈতিক বাংলাদেশি শক্তি তারা কেউ তৈরি করতে পারেনি, প্রমাণ করতে পারেনি যে আমি আওয়ামী লীগের বিকল্প। এনসিপি কে এখন তারা নিজেরাই বলে চিলড্রেন পার্টি, তারা নিজেরাই বলে ক্রাইম পার্টি, তাদের সকল তারা 7 সিস্টার দখল করতে গিয়ে নিজেদের 6 সিস্টার হারিয়ে ফেলছে। আপনার কাছে শায়লালোপা, আমার শ্রোতা মণ্ডলীর পক্ষ থেকে যে প্রশ্ন, আমি প্রায় 100টি প্রশ্ন একসাথে তৈরি করে আপনাকে বলছি। যেহেতু প্রমাণিত আওয়ামী লীগের হাতে বাংলাদেশ থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকে, আওয়ামী লীগকে বাদ দিয়ে যেহেতু নির্বাচন করার সমস্ত প্রক্রিয়া চলছে, কিন্তু আওয়ামী লীগের কাছে আপনার কি দাবি, কি করা উচিত আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশকে পুনর্দখল করার জন্য? বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ। আমাদের 71-এর পরাজিত যারা হয়েছে তারা বাংলাদেশকে বেদখল করেছে, সেটাকে পুনর্দখল করার জন্য আওয়ামী লীগের যেহেতু নেতৃত্বের বিকল্প নাই বলে প্রমাণিত, আপনি আওয়ামী লীগের কাছে আপনার কথাগুলো বলুন। হাই হোপ দিয়ে ইউনূস নিয়ে এসেছিল, আমাদের ইউনূস এসেছিল, হাই হোপ দিয়েছিল, বাংলাদেশ তো আমেরিকা না হলেও সিঙ্গাপুর তো হবেই। তো বাংলাদেশ রিসেন্টলি যেটা, যে বাংলাদেশের জন্য মানে ব্রিটিশের সময় একটা কথা লেখা থাকতো বিভিন্ন বড় বড় রেস্তোরাঁগুলোতে, হোটেলগুলোতে, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, রাইট? এখন বাংলাদেশের অবস্থা, আমি তরুণ প্রজন্ম জেনজিকে বলতে চাই, কারণ সেই সময় অনেক প্রাউড নিয়ে তারা তো এই আন্দোলনটা নাকি আমি বলি ষড়যন্ত্রটা করেছিল। তো তাদেরকে বলতে চাই, তোমাদের জন্য ইউনূস নিয়ে এসছে অনেক বাধ্যবাধকতা। তোমরা যদি যত তাড়াতাড়ি রিয়েলিটিটা বুঝবে তত তাড়াতাড়ি, এটা আমি তরুণ প্রজন্মদের বলছি, কারণ আমার ছোট, তোমরা অনেক আমার বাচ্চার সমান, সেই জন্য বলছি, যত তাড়াতাড়ি রিয়েলিটিটা বুঝবে এবং ভয়েস রেজ করবে, যেই ভয়েসটা ভুল জায়গায় রেজ করে একটা ভুল পথে নিয়ে গেছো দেশটাকে, সেই জায়গাটাতে তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে দেশটাকে। ইউনূসের ফার্স্ট টার্গেট হচ্ছে এই নির্বাচন হলে এই কনস্টিটিউশনটা ফেলে দিবে সে, এবং এটার জন্য একটা বৈধতা পেয়ে যাবে। আচ্ছা, সংবিধান বলি তো, সংসদ বলি তো, ওকে সংসদে যায় আমি সংবিধানটা ফলাই দিব, আর বঙ্গবন্ধুকে তো মুছে দেওয়ার চেষ্টাই করতেছি, সেগুলা গেল একটা। আর শেখ হাসিনার কথা তো তারা ইয়েই করে না, কারণ এটা তো বাদই দিলাম। বাংলাদেশ আওয়ামী লীগ 15 বছর ধারাবাহিক ভাবে বাংলাদেশ শাসনের সুযোগ পেয়েছে। এটা অনস্বীকার্য যে সমস্ত সূচকে এনি সূচক বাংলাদেশকে তারা উন্নতির দিকে নিয়ে গেল, কিন্তু একটি সূচক, সেই সূচকটা হলো বাংলাদেশের ব্যুরোক্রেট, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের পুলিশ বাহিনী, বা এই সমস্ত দিকে কেন আনকন্ডিশনাল লয়ালিটি আওয়ামী লীগ অর্জন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত করতে পারে নাই। আর আপনি যদি মনে করেন যে এতে আওয়ামী লীগের কোনো ভুল আছে, সেই ভুলগুলো কি, আপনি তৃণমূলের পক্ষ থেকে যদি এই বিষয়টি একটু বিস্তারিত তুলে ধরেন। শায়লা আহমেদ লোক, কেন এত কিছুর পরেও, এত সাকসেসফুলি একটা গভর্নমেন্ট পরিচালনা করার পরেও এতগুলো বছরে গভর্নমেন্ট, মানে বাংলাদেশের প্রশাসন,
সেনাবাহিনীতে, কেন আওয়ামী লীগ একটা জায়গা করে নিতে পারে নাই? আমরা কোনো কিছু চাইলে আওয়ামী লীগের কাছে চাই, আমরা কোনো কিছু চাইলে শেখ হাসিনার কাছে চাই। সবার আগে যদি কাউকে অ্যাকিউজ করি, কাঠগড়ায় দাঁড় করায়, দ্যাট ইজ শেখ হাসিনা, দ্যাট ইজ আওয়ামী লীগ। আপনি কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে আওয়ামী লীগ যেভাবে যুক্ত, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের নেতৃত্ব দানের জন্য বঙ্গবন্ধু যেমন আমাদের নেচার থেকে উপহার, ঠিক সেই আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায় থাকে বা বাংলাদেশের পরিচালনায় বা ড্রাইভিং সিটে থাকে, তখন তারা বাংলাদেশকে কিছু দেয়। আপনি কি বলতে চাচ্ছেন অন্যান্য সরকারগুলো, যেমন জিয়াউর রহমানের সামরিক সরকার, এরশাদের সরকার, খালেদা জিয়ার সরকার, তাদের কি বাংলাদেশের জন্য কোনো উন্নয়ন নেই? শায়লা আহমেদ, আপনি কি বলেন? আপনি জিয়াউর রহমানের কথা বলেন, যদি জিয়াউর রহমানের উন্নয়নগুলো আপনি আনেন, আমার কথা হচ্ছে যে কি, যে আপনি কি করছেন। আমার দর্শক শ্রোতা কিন্তু আপনার মুখ থেকে শুনতে চায়। আমি বলছি, আমি ওইদিকেই যাচ্ছি। আপনি এরশাদের সময়কার কথা বলেন, আপনি কতটা কম্প্রোমাইজ করে কতটুকু আনলেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি তো শুরুতেই বলেছি, শেখ হাসিনা বলে আমার বাংলাদেশ কি পাবে, বিদেশের সাথেও যখন যুক্ত করে, এখানে আমার বাংলাদেশের কি ইন্টারেস্ট? আমি আমার বাংলাদেশকে বিদেশি লোকদের কাছে দিব না, আমি আমার বাংলাদেশকে একটা মৌলবাদী ধারায় চালায় দিব না। এই মৌলবাদী, এই যে ইসলামিক উগ্র মৌলবাদিতার ইন্ট্রোডিউসটা কিভাবে হয়েছে, কার হাত ধরে হয়েছে? এখন এটা যদি বলি তাহলে বলবে যে ব্লাইন্ড, আরো অনেক কথা বলে, ল্যান্ড স্পেসটার নাকি, আমাকে ওইদিন একদিন বলছে ল্যান্ড স্পেসটার বা সামথিং লাইক দ্যাট। ইট ইজ নট দ্যাট। আপনি আজকে যে একটা দেশে যে এই যে উগ্র মৌলবাদ আমাদের যে বিস্তার ঘটে গেল, এটা কিভাবে হলো? এটার ইন্ট্রোডিউসটা কে করেছে? পরাজিত শক্তি আমাদের দেশে যে এস্টাবলিশ হয়েছে, এটা কে করেছে? এইগুলো জিনিস আমরা কনভিনিয়েন্টলি যতটুকুন শুনতে চাই, যতটুকুন আমাদের কনভিনিয়েন্সের মধ্যে আসবে, আমি ততটুকুনের মধ্যে থাকি, এবং সেটা থাকি বলে, এবং সবচাইতে বেশি এটার জন্য রেসপন্সিবল কোনো আওয়ামী লীগ রাজনৈতিক দল না, সবচাইতে রেসপন্সিবল হচ্ছে সুশীল সমাজ। মিসগাইড করে মানুষের মনের মধ্যে প্রত্যেকটা জিনিসকে প্রশ্নবিদ্ধ করে, মিসগাইড করে মানুষকে আজকের এই দিনে নিয়ে এসছে। আজকের ইউনূসের জামানা যদি শেখ হাসিনার জামানার সাথে তুলনা করা হয়, তাহলে তো আপনাদের আলোচনা থেকে, আমি ব্যক্তিগতভাবে তো এটা জানি, কিন্তু তারপরে আপনাদের আলোচনা থেকে মনে হচ্ছে তখন ছিল সবচেয়ে স্বাধীন, আমাদের প্রেস সবচেয়ে স্বাধীন ছিল, তার সম্বন্ধে সমালোচনা করা। এমনকি এই আসিফ নজরুলের মতন ব্যক্তি, যে এখন নিজে বাংলাদেশ পুরাটাই চালায়, কোর্টও চালায়, সে মন্ত্রণালয় চালায়, তারা দেশে জামিন হয়, তারা দেশে জামিন বাতিল হয়।